বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শেখ আব্দুল্লাহ মুন্না স্কুল অ্যান্ড কলেজের পক্ষ হতে আমি নওরিন সুলতানা আপন স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমরা পরিসংখ্যান অংশের অনুশীলনী 17 এর উপর আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচ্য টপিক হতে আমরা বুঝতে পারছি যে আমরা খুব মজার একটি টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তাহলে খুব ভালো করে তোমরা আজকের ক্লাসটি খেয়াল করবে। আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি। দেখো, নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নম্বর নির্ণয় করো। যে সারণীটি দেওয়া আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। সারণীটিতে শ্রেণীব্যক্তি হচ্ছে 31 to 40, 41 to 50, 51 to 60, 61 to 70, 71 to 80, 81 to 90 and 91 to 100। এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি। আর গণসংখ্যা দেওয়া আছে 3, 5, 7, 13, 10, 7 এবং 5। তাহলে আমরা আমাদের সলিউশনে চলে যাচ্ছি। সলিউশনে আমাদেরকে প্রথমে যা করতে হবে খেয়াল করো। আমরা কি করতে যাচ্ছি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণীটি তৈরি করে নিতে হবে। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য যে সারণীটি লাগবে সেখানে আমাদের কি কি লাগবে সেটা আমরা একটু মনে রাখি বা জানি। শ্রেণীব্যক্তি তো অবশ্যই লাগবে, গণসংখ্যা তো লাগবেই। সেখানে আমাদের শ্রেণীব্যক্তির মধ্যমানটি নির্ণয় করতে হবে। আমাদের জন্য নতুন একটি ধাপ অর্থাৎ ধাপ বিচ্যুতি নামের একটি ধাপ আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং গণসংখ্যা আগে যে ধাপ বিচ্যুতি গুণফল আকারে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা আমাদের প্রসিডিউরে চলে যাচ্ছি। খেয়াল করো, প্রথমে আমি বলেছি কি যে সারণীতে আমাদেরকে প্রথমে স্থাপন করতে হবে শ্রেণীব্যক্তি। তাহলে শ্রেণীব্যক্তি যা আছে সেগুলো আমরা এখানে লিখে দিতে পারি। আমরা লিখলাম 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। শিক্ষার্থীরা, আমরা দেখতে পেয়েছি যে এই শ্রেণীব্যক্তিগুলো মূলত নাম্বার। কিসের নাম্বার? 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের রেঞ্জ হচ্ছে এগুলো। তাহলে এই রেঞ্জের মধ্যে কতজন স্টুডেন্ট আছে বা এখানে আমাদের সেই নাম্বারগুলো আমরা এখান থেকে দেখতে পারি। সেটিকে দেখো, 31 থেকে 40 নম্বর পেয়েছে কতজন? মানে 31 থেকে 40 নম্বর এই সীমার মধ্যে আছে কতজন শিক্ষার্থী? 3 জন। 41 থেকে 50 এর মধ্যে কতজন শিক্ষার্থী আছে? 5 জন। 51 থেকে 60 এর মধ্যে কতজন? 7 জন। 61 থেকে 70 এর মধ্যে কতজন? 13 জন। 71 থেকে 80 কতজন? 10 জন। 81 থেকে 90 কতজন? 7 জন এবং 91 থেকে 100 কতজন? 5 জন। অর্থাৎ আমরা গণসংখ্যাটাকে লিখে নিলাম। আচ্ছা, আমাদেরকে এবার যা খেয়াল করা প্রয়োজন সেটি হবে কি, আমরা মূলত এই সারণীটির গড় নির্ণয় করতে যাচ্ছি একটি পদ্ধতির মাধ্যমে। সেটি হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতি। গড় কি? গড় জানি যে আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকে, যে রেঞ্জটুকু দেওয়া থাকে সেগুলো প্রায় মাঝামাঝি একটি অবস্থা। তাহলে আমরা এভাবে করতে পারি কিনা দেখো, আমাদের শ্রেণীব্যক্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে লোয়েস্ট ভ্যালু আমরা ধরেছি কি 31 এবং হাইয়েস্ট ভ্যালু ধরেছি কি 100। তাহলে এর মাঝামাঝি নিশ্চয়ই কোথাও আমাদের কি থাকবে? গড়টি অবস্থান হবে মাঝামাঝি কোথাও। আচ্ছা, সেটিতে আমরা পরে আসি। তাহলে মাঝামাঝি কথা যেহেতু আমরা বললাম, তাহলে আমাদেরকে কি করে নিতে হবে? গড় নির্ণয় করার জন্য যে শ্রেণীব্যক্তিগুলো দেওয়া থাকবে সেই শ্রেণীব্যক্তির মধ্যমানকে আমাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করব? xi দ্বারা প্রকাশ করব। আমরা আবারও বলছি, মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করব। তাহলে এই xi দ্বারা কি
কি বোঝাবো? আই হচ্ছে কি আমাদের শ্রেণী সংখ্যার মান, তুমি 1 2 3 আপ টু যতগুলো শ্রেণী সংখ্যা সেভাবেই তুমি কাউন্ট করতে পারবে। তাহলে x এর জন্য আমরা বুঝবো কি তোমার i সংখ্যক শ্রেণীর মধ্যমান, i সংখ্যক শ্রেণী সংখ্যার মধ্যমান। আচ্ছা, তাহলে আমরা মধ্যমানটা কেমন করে নির্ণয় করব? প্রত্যেকটি শ্রেণী ব্যক্তির জন্য আমরা আলাদা আলাদা করে মধ্যমানটি পাবো। সেটি কি শ্রেণী ব্যক্তির দুটি মানকে অর্থাৎ দুটি সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে পরে যে মানটি থাকবে সেটা হচ্ছে কি সেই শ্রেণী ব্যক্তির অথবা সেই শ্রেণী সংখ্যার মধ্যমানটি। যেমন প্রথম শ্রেণী ব্যক্তিটি আমাদের আছে, প্রথম শ্রেণী সংখ্যার শ্রেণী ব্যক্তিটি আমাদের আছে, রেঞ্জটি হচ্ছে 31 থেকে 40। তাহলে 31 প্লাস 40 কি করব? দুই দিকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখা যাবে 71 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত পাচ্ছি আমরা? 35.5। তদ্রুপ আমরা পরেরটা যদি ক্যালকুলেশন করে নিই অর্থাৎ 41 প্লাস 50 ডিভাইডেড বাই 2 আমরা কত পাবো? 45.5। শিক্ষার্থীরা এখানে আমরা দেখব যে আমাদের শ্রেণী ব্যক্তিটি অর্থাৎ শ্রেণী ব্যবধান কত। দেখো 31 থেকে 40, 41 থেকে 50, তারপর বাকিটুকু তো আমরা দেখলাম কি, অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে কত? 10। এই শ্রেণী ব্যবধানটাকে যদি আমরা জানি তাহলে শ্রেণী যে আমরা মধ্যমানটি নির্ণয় করলাম সেই মধ্যমানটি আমাকে প্রত্যেকটি তোমার হিসাব করে বের করার প্রয়োজন হবে না। আমরা তো জানি যে প্রত্যেকটি ব্যবধান বা শ্রেণী ব্যক্তি তোমার সেই নির্দিষ্ট ব্যবধানেই তোমার বাড়ছে। তাহলে এক্ষেত্রেও আমরা এই সুবিধাটি আমরা নিতে পারবো, অর্থাৎ আমরা এখানে একটা সংক্ষিপ্ত প্রসেস আমরা ইউজ করতে পারি যে 35.5, তাহলে সেখানে যদি আমরা আরো 10 যোগ করে দেই তাহলে 45.5। এই 45.5 এর সঙ্গে তুমি আরো 10 যোগ করে দাও, তেমন করে আমাদের প্রত্যেকটির মধ্যমান আমাদের নির্ণয় করা হয়ে যাবে। অর্থাৎ 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। তাহলে আমরা এখান থেকে শ্রেণী ব্যক্তিটি আমরা আমাদের ছিল সেটা আমরা এখানে লিখলাম, শ্রেণী মধ্যমানটা আমরা নির্ণয় করে নিলাম। আর গণসংখ্যা তো আমাদের ছিলই সারণীতে, সেই গণসংখ্যাটিকে আমরা fi দ্বারা প্রকাশ করব। ওই কিছুক্ষণ আগে যেমন আমি xi পদ্ধতি বলেছিলাম তেমনি করে আমরা বলবো কি fi দ্বারা আমরা বুঝবো কি i সংখ্যক শ্রেণী সংখ্যার গণসংখ্যা। ওকে, তাহলে আমরা গণসংখ্যা পর্যন্ত আমরা লিখে নিলাম। এবার আমরা গণসংখ্যাটিকে আমরা কি করে দিলাম? টোটাল করে দিলাম। গণসংখ্যাকে আমরা টোটাল গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে n তুমি এটাকে যদি যোগ করো অর্থাৎ 3 5 7 13 10 7 5 যদি যোগ করো আমরা কত পাবো? 50 পাবো। আমাদের প্রশ্নেও বলা হয়েছে টোটাল শিক্ষার্থী সংখ্যা হচ্ছে কত? 50। এইটুকু পর্যন্ত আমরা করলাম। এবার আমাদের জন্য যে ধাপটি রয়েছে অর্থাৎ কি ধাপ বিচ্যুতি, সেই ধাপটি আমি বলবো তোমাদের জন্য, অনেকের কাছে তোমাদের জন্য এটা নতুন। তাহলে এই ধাপ বিচ্যুতি মূলত কি? ধাপ বিচ্যুতিটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এখানে আমরা কি করব, যে মধ্যমানগুলো আমরা পেলাম সেই মধ্যমানগুলো কিন্তু একই রকম না, এখানে বিচ্যুতি ঘটেছে। সেই বিচ্যুতিটাকে প্রকাশ করব আমরা এই সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা কি? আমরা ধাপ বিচ্যুতিটাকে প্রকাশ করব ইউআই দ্বারা। তাহলে ইউআইটা কেমন করে বের করব, অর্থাৎ ধাপ বিচ্যুতিটা আমরা কেমন করে নির্ণয় করব, সেটা হচ্ছে কি xi - a ডিভাইডেড বাই h। তাহলে ইউআই তো বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয়, xi হচ্ছে কি মধ্যমানটিকে প্রকাশ করা হয়, h হচ্ছে কি শ্রেণী ব্যবধানটি। তাহলে a টা কি? তাই না স্টুডেন্টস? অনেকের প্রশ্ন হতে পারে যে এই a কি? a হচ্ছে আনুমানিক গড়। কি বলেছে শিক্ষার্থীরা? আমরা যে সারণী থেকে গড় নির্ণয় করার জন্য এত কিছু করছি, তাহলে সেই গড়ের আশেপাশে অথবা সেই গড়ের আমরা আনুমানিক একটি গড় প্রকাশ করব কার মাধ্যমে? এর মাধ্যমে। এবং এই যে আমরা শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা পর্যন্ত যে তিনটি আমরা ঘর আমরা পেয়েছি সেখান থেকেই কিন্তু মূলত আমরা এই এ টিকে আমরা আপাতত দৃষ্টিতে ধরে নিব। তাহলে কিভাবে ধরব? আমি বললাম যে এ হচ্ছে কি আনুমানিক গড়। আমি তোমাদেরকে দুটি প্রসেসের কথা বলি। একটি হচ্ছে যে এখানে যে আমাদের শ্রেণী ব্যক্তিগুলো রয়েছে, এখানে শ্রেণী সংখ্যা কতটি একটু দেখো খেয়াল করে। 1 2 3 4 5 6 7, এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে 7টি। আর শ্রেণী ব্যক্তির লয়েস্ট ভ্যালুটি হচ্ছে আমরা নিয়েছি 31 বা এখানে আমাদের ছিল, আর হাইয়েস্ট ভ্যালুটি হচ্ছে কত? 100।
তাহলে নিশ্চয়ই তার মাঝামাঝি কোথাও আমরা গড়টি পাবো, সেটা আমি তোমাকে প্রথমে বলেছিলাম। তাহলে এর মাঝামাঝি কোথাও একটা অবস্থান যদি আমাদের এখানে 7টি ঘর হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি কি এটি এখানে এই রেঞ্জের মধ্যে বা এই শ্রেণীব্যাপ্তির কাছে আমাদের আনুমানিক গড়টিকে আমরা পাবো। অর্থাৎ 61 থেকে 70 এই ব্যক্তির মধ্যে আমরা আনুমানিক গড়টি পাবো। তাহলে এই শ্রেণীব্যাপ্তির যে মধ্যমানটি আছে, খেয়াল করো এই শ্রেণীব্যাপ্তির যে মধ্যমানটি আছে তাকে আমরা কি করব, আনুমানিক গড় ধরে নিব। আমি আবারও বলছি যে এই শ্রেণীব্যাপ্তির মধ্যমানটি যে আছে তাকে আমরা আনুমানিক গড় ধরে নিব। এখানে কত আছে মধ্যমানটি? 65.5। আমি আবারও বলছি 65.5, এটাকে আমি আনুমানিক গড় ধরে নিলাম। এভাবেও তোমরা করতে পারো, অথবা আরেকটি সিস্টেম তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে কি যে গণসংখ্যার দিকে তুমি তাকাও, সর্বোচ্চ গণসংখ্যাটি কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো গণসংখ্যার তুলনায় এই 13, এটা হচ্ছে কি সর্বোচ্চ গণসংখ্যা। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আছে, যে শ্রেণীব্যাপ্তিতে আছে, অথবা আমি যদি বলি যে শ্রেণী সংখ্যায় রয়েছে, তাহলে সেই শ্রেণী সংখ্যার মধ্যমানটিকে আমরা কি করব, শ্রেণী তোমার আনুমানিক গড় হিসেবে প্রকাশ করব। আচ্ছা শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে মনে রাখতে বলবো যে আনুমানিক গড় একটি প্রবলেমের জন্য আনুমানিক গড় কিন্তু ফিক্সড হয়ে যাবে। আমি কি বললাম যে একটি প্রবলেমের জন্য আনুমানিক গড় আমরা যেটাকে ধরবো সেটা নিয়েই কিন্তু প্রতিটার জন্য আমাদেরকে কাজ করে নিতে হবে। তাহলে আমাদের এই প্রবলেমটার জন্য আমরা দেখতে পাচ্ছি কি আনুমানিক গড় আমরা কত পেয়েছি? 65.5। তাহলে এবার আমরা এখানে এ কিভাবে থাকবে বা কিভাবে প্রকাশ করব বা কিভাবে কোনটাকে আমরা ধরে নিব তা আমরা শিখলাম। এবার আমরা খুব সহজভাবে এই ধাপ বিচ্যুতির মানগুলো আমরা নির্ণয় করে নিতে পারবো। তাহলে এই প্রথম শ্রেণী সংখ্যাটার জন্য ধাপ বিচ্যুতি আমরা কেমন করে পাবো? খুব সিম্পল, আমরা যদি এই সূত্রের মধ্যে বসাই, খেয়াল করুন আমাদের যদি প্রথমটার জন্য আমরা বসাই, তাহলে প্রথমটার জন্য আমাদের x এর মানটা কি দেখো তো। প্রথম শ্রেণী সংখ্যা আমাদের মধ্যমানটা কি? x কিন্তু হচ্ছে মধ্যমান, তাহলে মধ্যমানটি কত? 35.5। তাহলে আমরা যদি এখানে বসাই 35.5, তারপর কি আসবে? মাইনাস a মানে কি আমাদের আনুমানিক গড়টা, তাহলে মাইনাস আনুমানিক গড় কত? 65.5 ডিভাইডেড বাই আমাদের এখানে কত? শ্রেণী ব্যবধানটা। শ্রেণী ব্যবধান আমরা কত জানি? এখানে আছে আমাদের এই প্রবলেমটার জন্য শ্রেণী ব্যবধান হচ্ছে কত? 10। আচ্ছা ডিভাইডেড বাই 10 লিখে দিয়েছি। তাহলে ইকুয়াল টু তুমি এখানে ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? -3 আসবে। তেমন করে যদি আমরা দ্বিতীয় শ্রেণী সংখ্যা কিন্তু আমরা হিসাব করে নেই, সেটা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণী সংখ্যার জন্য আমার x এর মানটি হবে 45.5 মাইনাস a। এ তো এই প্রবলেমটার জন্য ফিক্সড করে নিয়েছি আমরা, সেটা কি 65.5 ডিভাইডেড বাই h এর মানটিও তো ফিক্সড এই প্রবলেমটির জন্য, সেটা হচ্ছে কত? ডিভাইডেড বাই 10। তাহলে 45.5 মাইনাস 65.5 ডিভাইডেড বাই h ইকুয়াল টু কত পাবো? -2। তেমনি করে যদি আমরা প্রত্যেকটি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ধাপ বিচ্যুতি মূলত যে আমরা যে আনুমানিক গড়টিকে ধরেছি, খেয়াল করো আমরা যে আনুমানিক গড়টিকে ধরেছি সেখান থেকে এখানে দেখতে পাচ্ছি এখানে মধ্যমানটি 35.5, তার মানে 65.5 আমরা আনুমানিক গড় ধরেছি, আর সেই তুলনায় 35.5 তো অনেক ছোট। অথবা 65.5 আমরা ধরেছি, সেই তুলনায় 95.5 তো অনেক বড় বা কিছুটা বড় যাই বলি। তাহলে এখানে তো কিছু একটা বিচ্যুতি দেখা দিচ্ছে, তাই না? সেই বিচ্যুতিটাকে আমরা কতটুকু বিচ্যুতি এখানে প্রকাশ পেল সেটাকে আমরা মূলত এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণী সংখ্যায় ধাপ বিচ্যুতিটি হচ্ছে -3, তারপর দ্বিতীয়তে -2। এখানেও যদি আমরা ক্যালকুলেশন করি, তারপরে থার্ড শ্রেণী সংখ্যায় আমরা পাবো কি? -1। আর দেখো স্টুডেন্টস, যেখানে আমরা আনুমানিক গড়টি পেয়েছি সেখানে কোনো বিচ্যুতি থাকবে না, সেজন্য এখানে আমরা কত পেয়েছি? 0। তুমি এই সূত্রের মাধ্যমে তুমি যদি এই মানগুলোকে তুমি ক্যালকুলেট করো, তাহলে অবশ্যই এখানে 0 হবে, অর্থাৎ এখানে কোনো বিচ্যুতি হয়নি। তেমনি করে আমরা পরের শ্রেণী সংখ্যাগুলোকে যদি কাউন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো 1 2 3। তাহলে আমরা ধাপ বিচ্যুতিটি খুব সহজেই আমরা বুঝতে পেরেছি, আমি আশা করব। তাহলে ধাপ বিচ্যুতি ইউ আই এর মানটি আমরা নির্ণয় করে নিলাম। এবারে যে ধাপটির মধ্যে আছে সেটা হচ্ছে কি আমরা গণসংখ্যা পেয়েছি,
ধাপ বিচ্যুতি পেয়েছি, এখানে ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যাকে, মানে কি এই ধাপটা হচ্ছে কি গণসংখ্যার ধাপ বিচ্যুতি। এখানে আমরা গণসংখ্যাটিকেও দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু সেম না, তার মানে এখানেও বিচ্যুতি ঘটছে। তাহলে গণসংখ্যার ধাপ বিচ্যুতি আমরা প্রকাশ করব গণসংখ্যাকে ধাপ বিচ্যুতিগুলো যে আমরা পেয়েছি প্রতিটি শ্রেণী সংখ্যার জন্য, তাহলে সেটিকে আমরা কি করে দেব আলাদা আলাদা করে প্রতিটি শ্রেণী সংখ্যার জন্য গণসংখ্যা এবং সেই শ্রেণী সংখ্যার ধাপ বিচ্যুতিকে আমরা এখানে গুণ আকারে প্রকাশ করে নিব। তাহলে প্রথম শ্রেণী সংখ্যার গণসংখ্যা ছিল 3 আর ধাপ বিচ্যুতি আমরা পেয়েছিলাম -3, যদি গুণ করে দিই তাহলে এখান থেকে পাবো -9। দ্বিতীয়টি থেকে আমরা পাবো কত 5 * -10 কত -2 কত -10। তদ্রূপ আমরা প্রত্যেকটি থেকে যে ধাপ বিচ্যুতিগুলো পেয়েছি, 3 নম্বরটি থেকে পেলাম -7, 4 নম্বরটি থেকে পেলাম কত এখানে 0 গণসংখ্যা ধাপ বিচ্যুতি যেটি আমরা পেয়েছি এখানে। তারপরে আমরা তো এখানে যদি আমরা সামনের দিকে আগে 10, 14 এবং 15, তাহলে আমরা আমাদের যে শ্রেণী সংখ্যা 7টা ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা শ্রেণী সংখ্যা থেকে আমরা গণসংখ্যার ধাপ বিচ্যুতিও নির্ণয় করে নিলাম। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি সেটি হচ্ছে কি, আমরা তো কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের গণসংখ্যার টোটালটা আমরা করে নিয়েছি n = কত 15, এটা আমরা টোটালটা বের করেছি। এবং আমরা কি পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাচ্ছি, সেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে a plus summation of fi ui divided by n into h। তাহলে a তো আমরা জানি, সেটি কি আমরা এখন চিনেছি এটিকে, এটা হচ্ছে আনুমানিক গড়, এটিকে আমরা পেয়ে গেছি। এবং তাহলে সামেশন fi ui অর্থাৎ আমরা fi ui এর যে ধাপটি আমরা পেয়েছি সেই ধাপটি থেকে আমাদেরকে কি করে দেব সামেশন করে দিতে হবে, অর্থাৎ কি এই মানগুলোকে আমাকে যোগ করে নিতে হবে। তাহলে আমরা সূত্রের প্রয়োজনে এখানে আমরা কি করব এইটুকুকে আমরা যোগ করে দিব, এই মানটিকে আমরা যোগ করে দিব, গণসংখ্যার ধাপ বিচ্যুতিকে আমরা যোগ করে দিলে আমরা প্রকাশ করতে হবে সামেশন fi ui কত 13। এটিকে তুমি যোগ এখানে আমাদের যে ক্যালকুলেশনটি আছে সেটি করার পর তোমরা এখান থেকে কত পাবে 13 পাবে। ওকে, তাহলে এবার আমরা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে আমরা যে গড়টি বের করতে যাচ্ছি, গড় x bar = a plus summation fi ui divided by n into h। নেক্সট লাইনে আমরা a এর মানটি বসিয়ে দিলাম, প্লাস মানে আমরা মান বসিয়ে দিচ্ছি, সামেশন fi ui এর মান কত পেয়েছে 13 ডিভাইডেড বাই n এর মান কত 50 ইনটু আমাদের শ্রেণীর অর্ধেক হচ্ছে কত 10। তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে পরে এখান থেকে দেখতে পাবে কি 68.1। আচ্ছা শিক্ষার্থীরা, দেখো আমরা আমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল বা যে সারণীটি দেওয়া ছিল সেখান থেকে গড় নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা গড় নির্ণয় করে দিলাম। তাহলে গড় নির্ণয়ের ফলাফলটি কত পেলাম 68.1। আর আমরা আনুমানিক গড় মানে আমরা যে গড়টি পাবো তার পাশাপাশি একটি গড় অনুমান করে ধরে নিয়েছিলাম কত 65.5। দেখো তোমাদের এই মধ্যমানটির দিকে আবারও আমি তোমাদেরকে খেয়াল করতে বলছি কি কি মানগুলো আছে। 35.5 যা কিনা অনেক দূরে, 68 থেকে 45, 55 অনেক দূরে। তারপরে আমি 65 এর কত পরে আসি 75, 85, 95। তার তুলনায় আমি বলবো কি সবগুলো মানের তুলনায় কাছাকাছি মান কোনটি আমাদের এই সারণীর সাপেক্ষে কাছাকাছি মানটি কত 65.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে মানটিকে আনুমানিক গড় হিসেবে ধরে নিয়েছে আমরা কোনো ভুল করিনি, আমাদের মোটামুটিভাবে ঠিকই আছে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখলাম, এটি তোমাদের জন্য স্কুলের পরীক্ষায় তো অবশ্যই, আমি বলবো বোর্ড পরীক্ষায়ও তোমাদের এই পদ্ধতি অর্থাৎ যে সৃজনশীলের যে 3টি পার্ট থাকে তার মধ্যে এটি তোমার ম্যাক্সিমাম সময় থাকেই। তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়করণের পদ্ধতিটা আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। তাহলে আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে এবং তোমরা আরও বিভিন্ন, আমি আজকে তোমাদেরকে হোমওয়ার্ক যদি বলি, হোমওয়ার্ক হিসেবে তোমরা বিভিন্ন সারণীগুলো থেকে তোমরা বিভিন্ন সারণী তৈরি করে সেই সারণী থেকে অথবা কোনো গণসংখ্যা নির্বাচন সারণী দিয়ে তোমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করাটা বাসায় অনুশীলন করবে। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।